ইলেকশন কমিশন কিভাবে গঠিত হবে তা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমরা টক শো করছি, এটা করছি সেটা করছি। লাস্টে কি হলো, শেখ হাসিনা যে যেটা দিয়ে গেছে সেইভাবেই আপনি করলেন, সেইভাবেই আপনি করবেন, সেটার সেই ইলেকশন কমিশনে আপনি ইলেকশন করবেন। তাহলে ইট ইজ আ ফার্স, আপনার একটা ফার্স হচ্ছে এই ইসের, মানে জাতির সামনে একটা বড় ধরনের তামাশা করতেছে। এখানে শেখ হাসিনা চলে গেছে, কিন্তু তার যে পলিসি তার যে যা শিখেই গেছে, যে কিভাবে কায়দা কানুন করে ইন্ডিয়াকে প্লিজ করে রাখতে হয়, এরা জানে, এরা জানে। এই যে কেন তিস্তা প্রজেক্ট যেটা ছিল, যে প্রজেক্ট ছিল, সে প্রজেক্টের ফান্ডিং এর জন্য গেল না কেন, নতুন করে শুরু করতে গেল কেন, 4 বছর পিছিয়ে দেওয়া হলো কেন? আপনি 54 বছরে একটা চুক্তি করছেন, আর দুইটা ছোট ছোট টুকরা চুক্তি করছেন, কুশিয়ারা আর ফেনী নদী, সামান্য একটা চুক্তি করছেন। আপনার 123টা বাদ দেন, আপনার 53 চুক্তি করতে গেলে 2700 বছর লাগবে। অনেক জিনিস আছে কি, টাইম ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। আপনি দেখেন লোকজন কিন্তু আনরেস্টের মধ্যে চলে যাচ্ছে, তারা ইলেকশন চাচ্ছে, রোড ম্যাপ চাচ্ছে। আপনার সেখানে তো একটা ক্লিয়ার কাটই যাবেন, আপনি তো সব সংস্কার করতে পারবেন না রে ভাই। এটা হলো বাস্তবতা, বাংলাদেশের সমস্যা এতগুলি, এত রকমের সমস্যা, এগুলো তো সব আপনি করা সম্ভব না একটা সরকারের পক্ষে, ইলেকট্রন গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। আপনি ধাপে ধাপে আপনার আগাইতে হবে, ধাপে ধাপে আগাইতে হবে। আপনি দেখেন এই যে ট্রাফিকের ব্যবস্থা, আপনি কি করলেন, অমানবিক ভাবে এইগুলি ভেঙে দিচ্ছেন। এক ভদ্রলোক তার থেকে নিয়ে আসছে, যে মেয়র বানাইছে, ভেঙে দিচ্ছে। এটা যে মানবিক দৃষ্টিতে কায়দা করা যায়, এগুলিকে ম্যানেজ করা যায়, এগুলি তো করতেছে না, এগুলি করতেছে না। এইখানে আপনার মোটা বড় দাগে সংস্কার করতে হবে। আরেকটা হচ্ছে কি, দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি দমন কমিশনের আপনার সংস্কারের কথা বলা আছে, যে কিভাবে কমিশন ই হবে, গঠিত হবে, এই দিছে, সেই অনুসারে কি করা হয়েছে নাকি? তার আগেই তো দুর্নীতি দমন কমিশন আপনি বানাই ফেলাইছেন। এখন এদেরকে যদি বাদ দিতে হয়, আপনি সুপ্রিম জুডিশিয়াল করতে হবে, তারপরে বাদ দিতে হবে। আপনি কোন যুক্তিতে বাদ দিবেন? আপনার যে বলতেছেন যে আমি ই করবো, সংস্কার করব, ইলেকশন কমিশন গঠন করার জন্য শেখ হাসিনা একটা আইন করছে, সেই আইনের আপনার বিরোধিতা করছেন, সবাই বিরোধিতা করছে, যে ওই আইন ঠিক মতো হয় নাই, ওই আইনে আপনার ওই এর মতো মানে ওটা সঠিকভাবে হচ্ছে না। এইখানে নতুন করে কতগুলি দিছে, রিকমেন্ডেশন করছেন, এইভাবে গঠিত করতে হবে। এখন তো আপনি তো আগেই করে ফিরে রাখছেন, আপনি তারা ওরা করে ইলেকশন কমিশন গঠন করে ফেলাইছেন, এখন তাদেরকে বাদ দিবেন কেমনে? তা না হইলে তাহলে শেখ হাসিনার তৈরি করা আইনে যে ইলেকশন কমিশন গঠিত হয়েছে, সেই ইলেকশন কমিশনের আওতায় হাবিব সাহেবদের ইলেকশন করতে হবে। তাহলে আসলে ইলেকশন, তাহলে আপনি কেমন ইলেকশন করবেন? ইলেকশন কমিশনই তো সবচেয়ে প্রবলেম। ইলেকশন কমিশনের চেয়ারম্যান, ইলেকশন কমিশনের আপনার মেম্বার, রাইট? এদেরকেই তো দায়িত্ব লোক আনতে হবে, দায়িত্ববান লোক আনতে হবে, অনেস্ট লোক আনতে হবে, নীতিবান লোক আনতে হবে। তার জন্য তো প্রক্রিয়া আছে, যে বিরোধী দল কিছু রিকমেন্ড করবে, ভেটো থাকবে, ভোট থাকবে, অনেক কিছু আছে, রাইট? তা আপনি তো সেটা করলেন না। আপনি কি করে রাখলেন? আপনি কুইকলি একটা ইলেকশন কমিশন বানাই থেকে দিচ্ছেন। তো ইলেকশন কমিশনের প্রতি আমার আস্থা নাই, হাবিব সাহেবদের আছে কিনা আমি জানি না, আমার আস্থা নাই। আস্থা নাই কেন? যে এইটা ইলেকশন কমিশন কিভাবে গঠিত হবে তা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমরা টক শো করছি, এইটা করছি সেটা করছি। লাস্টে কি হলো, শেখ হাসিনা যে যেটা দিয়ে গেছে সেইভাবেই আপনি করলেন, সেইভাবেই আপনি করবেন, সেই ইলেকশন কমিশনে আপনি ইলেকশন করবেন। তাহলে ইট ইজ আ ফার্স, আপনার একটা ফার্স হচ্ছে এই ইসের, মানে জাতির সামনে একটা বড় ধরনের তামাশা করতেছে। এই তামাশা আমরা লাইক করি না, আমরা এই তামাশা লাইক করি না। এটা ঠিক ঠিক হচ্ছে না যে এইভাবে আপনি তামাশা করবেন। ইসের আপনি ইলেকশন করে বাতিল করেন, বাতিল করে আপনার যে সংস্কার দিছে সেখানে ইলেকশনের আপনার তো অনেকেই অ্যাকসেপ্ট করছে, এইগুলি তারা যেগুলি রিকমেন্ডেশন দিচ্ছে বেশ কিছু অ্যাকসেপ্ট করছে, বিএনপিও করছে, আপনার অন্যান্য পার্টিও করছে। সেগুলি যেগুলি করছে সেগুলি ইমপ্লিমেন্ট করেন, সেগুলি ইমপ্লিমেন্ট করেন না কেন? আপনার এনবিআর কে ভাঙা, এটা রিকমেন্ডেশন ছিল, এটা তো আপনি করে ফেলাইছেন একেবারে কাউকে না জানাইয়া। এনবিআর কে 2 ভাগে ভাগ করা, এটা অনেক আগে থেকেই চাইছে লোকে, এখানে রিকমেন্ডেশনও ছিল খুব সম্ভব, আমি এটা দেখি নাই, ডেফিনেটলি রিকমেন্ডেশন ছিল, এটা তো আপনি ইমপ্লিমেন্ট করলেন। তারপরে ইলেকশন কমিশন ভেঙে দেন, ভেঙে দিয়ে নতুন ইলেকশন কমিশন করেন, তার আন্ডারে ইলেকশন হবে, তার আন্ডারে ইলেকশন হবে। আপনি দুর্নীতি দমনে যাকে আনছেন, মোমেন সাহেব
একেবারে সে একেবারে একজন অনেস্ট পার্সন, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। উনি একজন অনেস্ট লোক, উনি একজন ডিসেন্ট লোক, কিন্তু উনি বিমানের দুর্নীতিকে দমন করতে পারছিল? উনি যখন বিমানের এমডি ছিল, চেয়ারম্যান ছিল, বিমানের ওনার আমলের দুর্নীতি বাড়ছে। যে লোক একটা অর্গানাইজেশনের কে দুর্নীতিমুক্ত করতে পারে নাই, সে লোক কিভাবে এই বাংলাদেশের এই দুর্নীতির মানে ক্ষেত্র, দুর্নীতির একটা উর্বর ভূমি এখানে দমন করবে? এখানে দরকার হলো কঠিন লোকের দরকার, কঠিন লোকের দরকার। দুর্নীতি দমন কমিশনকে বাইরে সাজানো দরকার। সেইগুলির দিকে নজর নাই। আপনার এই এই কারোর সম্পত্তি 2 ভাগ সমান হবে কি হবে না, এগুলি নিয়ে মাথা ঘামাচ্ছেন। ফারাক্কাবাদ নিয়ে একটু শুনতে চাইছিলাম, যেটা ফরিদ আক্তার বলেছেন, এটার উপর আপনার কোনো মন্তব্য আছে? মন্তব্য ডেফিনেটলি ফারাক্কা সম্বন্ধে শুধু ফারাক্কা না, তিস্তা। আপনি দেখেন ফারাক্কা থেকে পানি এরা ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে হুগলি ভাগীরথীতে নিয়ে যায়, তারা তাদের পোর্টকে চালু রাখার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। খুব একটা যে হয়েছে কলকাতা বন্দর যে খুব একটা উন্নতি হয়েছে তাদের হয় নাই। এখন যে জিনিসটা হয়েছে সাউথ ইস্টের সুন্দরবন মানে দক্ষিণ পশ্চিম অঞ্চলের অনেকগুলি নদী আপনার নষ্ট হয়ে গেছে, এবং পানি না যাওয়ার ফলে সাগরের পানি আসে, লোনা পানি এসে বায়োডাইভার্সিটিকে ধ্বংস করছে। আমি নিজে গেছি বিল ডাকাতে, এতে দেখছি যে কি ব্যাপক মানে একটা ধ্বংসযোগ্য ইকোলজিক্যাল মানে ম্যান মেড ইকোলজিক্যাল ডিজাস্টার হয়েছে। এখন এটারই কি একটা সলিউশন কি? ইন্ডিয়া হচ্ছে, ভারত হচ্ছে নদীর ব্যাপারে অবিশ্বস্ত প্রতিবেশী বা বন্ধু বলেন, একটা অবিশ্বস্ত বন্ধু। এরা পানিকে জিও পলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করে, এটা আমি অনেক আগে থেকে বলতেছি, অনেক আগে থেকে বলছি। আমাদের যে এই মানে আন্তঃসীমান্ত যে নদীগুলি আছে, ভারতের সাথে কমপক্ষে 123টা আন্তঃসীমান্ত নদী আছে। এইটা না 53টা না, আরো অনেক বেশি এটা বাইর হয়েছে। এই নদীগুলির চারিদিকে ভারতের ভিতরে তারা বিভিন্ন রকমের বাঁধ, গ্রোয়েন, তারপরে আপনার ড্যাম, আপনার হাইড্রোলজিক স্ট্রাকচার তৈরি করে এমন কায়দা করছে যে গ্রীষ্মকালে ড্রাই সিজনে পানি কম দিবে, বর্ষাকালে পানি যাতে বেশি দিতে পারে, বন্যার ন্যাচারাল বন্যার সাথে আরোপ দিয়ে আপনার সর্বনাশ করে দেয় বাংলাদেশকে, তার একদম করে দেয়। এখন এইটার কাউন্টারে বাংলাদেশের হাইড্রোলজিস্টরা একটা প্রপোজাল দিচ্ছিল। প্রপোজালটা ছিল কি, আপনার যে গঙ্গা ব্যারেজ, এই যে রাজবাড়ী পাংশা বরাবর ওইখানে তারা চাচ্ছিল যে ওইখানে ব্যারেজ দিয়া নদীর 2 পার একেবারে ফারাক্কা পয়েন্ট থেকে মানে সীমান্ত থেকে আপনার করে উঁচা করে 10, 15, 20 ফিট উঁচা করে পানির লেভেলটাকে, বর্ষাকালে পানির লেভেলটাকে উঁচা রাখবে, এবং গ্রীষ্মকালে অর্থাৎ মার্চ এপ্রিল মে এই সময় বৈশাখ জ্যৈষ্ঠী যখন পানির খুবই দরকার, তখন ওইখান থেকে পানি রিলিজ করে দিবে। রিলিজ করে দিলে হলো কি, আপনার কৃষিটাও বাঁচবে, আপনার লবণাক্ততা পানি আসবে না, নদীগুলির বায়োডাইভার্সিটি হবে, ন্যাভিগেশন হবে। এই ছিল প্ল্যান। সেই প্ল্যানটা শেখ হাসিনা বন্ধ করে দিছে, বলছে যে এটার মধ্যে ফল্ট আছে। এই মোদি চাপ দিছে, ইন্ডিয়া চাপ দেওয়ার ফলে এটাকে করে রাখছে। আমি সেই যারা ইঞ্জিনিয়ার জড়িত ছিল তাদের সাথে আমি আলাপ করছি, তারা বললো যে পারফেক্ট প্ল্যান এটা। এই প্ল্যানের মাধ্যমে ভারতের উপর আমাদের নির্ভর করতে হবে না। পানি যদি বর্ষাকালে তো পানি তারা আটকে রাখতে পারবে না, বর্ষাকালে পানি আসতেই হবে, সে সময় আমরা পানি কিছু সেভ করে রাখলাম গ্রীষ্মকালের জন্য। দ্যাট ওয়াজ দি ওয়ে টু বিকাম ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্ডিয়ান ডিসিশন, হুইমজিক্যাল। সেটাকে কি করা হয়েছে? সেইটাকে এই সরকার আইসা একেবারে বন্ধ করে রেখে দিছে, ওটা নিয়ে কোনো আগাবে না। এই যে 2026 সনে আপনার ফারাক্কা চুক্তি রিনিউ করতে হবে, এখনই তো যে টেকনিক্যাল মিটিংটাকে তারা বাতিল করে দিছে, কোনো কনক্লুশনে আসতে পারে না এই মাস 2 আগে। আপনার তিস্তায় কি করছে? তিস্তায় 2016 সনের থেকে আপনার চায়না পাওয়ার চায়না তারা সার্ভে করে একটা প্রজেক্ট তৈরি করছিল, একটা প্রজেক্ট, এটা কিন্তু সার্ভে রিপোর্ট না, মানে না, একটা প্রজেক্ট তৈরি করে সেটাকে দেওয়া হয়েছিল ইয়ারডিতে 2022 সনে ফান্ডিং এর জন্য। এই সরকার এসে বললো কি, তিস্তা নদীর পাড়ের লোকের কথা শুনতে হবে, শুই না আপনার তারপরে প্রজেক্ট করতে হবে। আবার সেই কোম্পানিকে দিল, আবার নতুন করে প্রজেক্ট করতে হবে, 4 বছর লাগবে, 4 ইয়ার্স। অর্থাৎ ইন্ডিয়া চায় না, ইন্ডিয়া কোনোভাবেই এই জিনিসটা এই করে না যে ওইখানে একটা চাইনিজরা প্রজেক্ট করুক, সুতরাং ওইটাকে ঝুলাই দিল এই সরকার।
এখানে শেখ হাসিনা চলে গেছে, কিন্তু তার যে পলিসি তার যে যা শিখেই গেছে যে কিভাবে কায়দা কানুন করে ইন্ডিয়াকে প্লিজ করে রাখতে হয়, এরা জানে। এই যে কেন তিস্তা প্রজেক্ট যেটা ছিল, যে প্রজেক্ট ছিল, সে প্রজেক্টের ফান্ডিং এর জন্য গেল না কেন? নতুন করে শুরু করতে গেল কেন? 4 বছর পিছিয়ে দেওয়া হলো কেন? আপনার গঙ্গা ব্যারেজটা কেন করা হবে না? আপনার এই যে পানি, যে ইন্টারন্যাশনাল যে পানির যে চুক্তি, যেটা আপনার 1997 ইউএন এর যে ওয়াটার কোর্সের যে ট্রিটি, সেইটা সাইন না করে ইউরোপিয়ান একটা আছে, ইউরোপের জন্য অ্যাপ্লিকেবল, সেটাই সাইন করে রেখে দিছে। অর্থাৎ ভারত চায় না যে আমরা এই ইউএন 97 এর যে ট্রিটিটা, ওইটা আমরা সাইন করি, আমরা সাইন করছি, রেটিফাই করি। ভারত এটা চায় না, এই গভর্নমেন্টও চায় না। এখন এই যে বলা হয় যে রয়্যাল এজেন্ট আছে এই মন্ত্রিসভার মধ্যে, এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে, কাজে তো তাই মনে হয় এজেন্ট হোক বা না হোক, তারা ভারতকে প্লিজ করে, পানির ব্যাপারে প্লিজ করে। পানির ব্যাপারে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে, যেভাবেই হোক আমাদের পানি ধরে রাখতে হবে ছোট ছোট নদীর মধ্যে এমব্যাঙ্কমেন্ট করে, কারণ ভারতকে বিশ্বাস করা যায় না, কোনোভাবেই বিশ্বাস করা যায় না। আপনি দেখেন যে সারা পৃথিবীতে যে 2টা পানি চুক্তিকে মডেল হিসেবে ধরা হয়, একটা মেকং চুক্তি, মেকং নদীর চুক্তি, আর সিন্ধু নদীর চুক্তি। সিন্ধু নদীর চুক্তিটা 9 বছর ধরে ওয়ার্ল্ড ব্যাংক করে দিচ্ছে, এমন একটা চুক্তি যেটা 3টা যুদ্ধের মধ্যেও এটাকে টিকে ছিল। এটা উদাহরণ দেওয়া হয়তো যে 2টা বেলিগ্রেন্ট নেশনের মধ্যে, কান্ট্রির মধ্যে, যে কোনো একটা চুক্তি যে কার্যকরী থাকতে পারে। এখন আপনি দেখলেন কি করছে, যে এই চুক্তিকে তারা স্থগিত করছে, এটা ক্যান্সেল করতে পারে না, ক্যান্সেলেশনের কোনো অপশনই নাই, এটা ক্যান্সেলেশনের কোনো অপশন নেই। অ্যাক্ট এভিয়ান্স রাখছে, মানে আমি টেম্পোরারি পাশে সরাই রাখলাম, কিন্তু পানি তো বন্ধ করে দিতেছে। তারা পানি বন্ধ করে পাকিস্তানকে ধ্বংস করতে হবে। অর্থাৎ পানির ব্যাপারে ভারতকে বিশ্বাস করা যাবে না। আমাদের জাতীয় নীতি হওয়া উচিত যে ভারত থেকে যেসব নদী আসছে, সেই নদীগুলি তারা চুক্তির ভিত্তিতে কিছু করা যাবে না। আপনি 54 বছরে একটা চুক্তি করছেন, আর 2টা ছোট ছোট টুকরা চুক্তি করছেন, কুশিয়ারা আর ফেনী নদী, সামান্য একটা চুক্তি করছেন। আপনার 123টা বাদ দেন, আপনার 53 চুক্তি করতে গেলে 2700 বছর লাগবে, তোর দিনে শেষ। সেই জন্য আমি বলি যে আমাদের একটা মহাপরিকল্পনা থাকা উচিত পানি ধরে রাখার, গ্রীষ্মকালে করার জন্য। এখন কিছু কিছু হাইড্রোলজিস্ট আছে বলে কি এটা প্লেইন ল্যান্ড, এটা হয় না, এটা হয়, কিন্তু অনেক হাইড্রোলজিস্টের সাথে আমি আলাপ করছি, তারা বলে ইটস পসিবল, ইটস কোয়াইট পসিবল।